সময় যত গড়াচ্ছে শরীফ ওসমান হাদির উপরে হামলার রহস্য তত বেশি ঘনীভূত হচ্ছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তদন্তকারী কর্মকর্তারা তারা একটার পর একটা যখন দরজা ভেদ করে ওপারে যাচ্ছে, তখন সামনে আরেকটা দরজা তাদের সামনে উন্মুক্ত হয়ে যাচ্ছে। এই রহস্যের জট যেন খুলতেই চাচ্ছে না। অবশেষে একটি রহস্যের জট খুলতে শুরু করেছে। একজন ওসমান হাদিকে কেন আমাদের দরকার, সেই বিষয়টি চলুন আমরা আল্লাহর নাম নিয়ে আস্তে আস্তে সামনে অগ্রসর হই। আজকে প্রধান নির্বাচন কমিশনার তিনি একটি মারাত্মক কথা বলেছেন। আমরা বিশ্বাস করি তিনি এটি অবশ্যই ভুল কথা বলেছেন। তিনি ভুল বলেছেন, তিনি সঠিক বলেন নাই। তিনি বলেছেন ওসমান হাদির উপরে হামলা এটি একটি বিচ্ছিন্ন ঘটনা, এটি নির্বাচনের সাথে কোনো সম্পর্ক নাই। এর আগেও আহসানুল্লাহ মাস্টারের উপরে হামলা করা হয়েছিল এবং তিনি নিহত হয়েছিলেন। শাহ এএমএস কিবরিয়া, তার উপরে হামলা করা হয়েছিল, তিনিও নিহত হয়েছিলেন। এটা নিছক একটা নির্বুদ্ধিতার মতো কথা হয়েছে, বালখিল্যতা হয়েছে। এই মুহূর্তে, যে মুহূর্তে মাঠের উত্তপ্ত পরিবেশ, আমার মনে হয় নির্বাচন কমিশনের বর্তমান মাঠের যে পরিস্থিতি, মাঠ জরিপ, মাঠ সম্পর্কে তার বিন্দুমাত্র ধারণা নেই। আর তিনি তার এই ধারণাহীন অভিজ্ঞতার বশবর্তী হয়ে তিনি এমন মন্তব্য করেছেন। বিভিন্ন মহল থেকে দাবি উঠেছে তার এই বক্তব্য প্রত্যাহার করবে। আমরাও বিশ্বাস করি এবং আহ্বান জানাই, অবশ্যই অতি দ্রুত সিইসি এই বক্তব্যের ব্যাখ্যা দিবেন এবং তিনি জাতির কাছে ক্ষমা প্রার্থনা করবেন। এখন আসুন আমরা একটু বোঝার চেষ্টা করি ওসমান হাদির উপরে যে হামলাটা হয়েছে এটি কেন বিচ্ছিন্ন নয়। যদিও নির্বাচন কমিশন এটিকে বিচ্ছিন্ন বলে উড়িয়ে দিতে চাচ্ছেন, কিন্তু আমরা তো এটিকে বিচ্ছিন্ন বলে উড়িয়ে দিতে পারি না। কারণ এই ঘটনার সাথে আমি কয়েকটা উদাহরণ দেব, আপনাদের কাছে পানির মতো পরিষ্কার হয়ে যাবে এখানে কত বড় একটা র্যাকেট, কত বড় একটা গ্যাং এখানে জড়িত, আপনারা বুঝতে পারবেন। আপনারা একটু চিন্তা করুন তো, বর্তমান সময়ে ওসমান হাদির চেয়ে বড় দেশপ্রেমিক খুব কমই আছে না? রাষ্ট্রের সমস্ত কলকবজা ধরে নেড়ে দেয়া, কোথায় কোথায় অসঙ্গতি রয়েছে, কোথায় কোথায় সমস্যা রয়েছে, ত্রুটি বিচ্যুতি রয়েছে, সেই কলকবজাগুলো ধরে ধরে দেখিয়ে দেয়া, এরকম লোকের প্রচন্ড অভাব। আর ওসমান হাদির অপরাধটাই এইটা, এটি তার উচিত হয় নাই। ঠিক এই অনুচিত কাজ করেছিলেন স্বাধীনতার পরে মেজর আব্দুল জলিল। তিনি যখন বুঝতে পেরেছিলেন যে পাকিস্তানের কাছ থেকে যে উদ্দেশ্য নিয়ে আমরা স্বাধীন হলাম, আমরা নিজেরা নিজেদের ভবিষ্যৎ রচনা করব, কিন্তু আমাদের সেই উদ্দেশ্য ক্রমান্বয়ে ভারতের অতল গহ্বরে হারিয়ে যাচ্ছে, তখন তিনি বই লিখলেন অরক্ষিত স্বাধীনতাই পরাধীনতা। আর তার এই বই লেখার পরেই ভারত তৎকালীন তার আজ্ঞাবহ সরকার শেখ মুজিবের সরকারকে বলে দিলেন যে ওকে তাড়াতাড়ি হয় হত্যা করো, না হয় ওকে গ্রেপ্তার করো। স্বাধীন দেশের প্রথম মুক্তিযোদ্ধা যিনি জেলখানায় গেলেন তিনি মেজর আব্দুল জলিল। কি কারণে গেলেন? তাকে কিন্তু হত্যা করার কথা ছিল, কিন্তু তাকে হত্যা না করে তাকে আপাতত জেলখানায় পুরে ফেলা হলো, কারণ তার আগে জহির রায়হানকে গুম করে ফেলা হয়েছিল। ওই সময় জহির রায়হানের গুমকে ঘিরে তার কয়েকদিন আগে প্রচন্ড শোরগোল হলো, যার কারণে শেখ মুজিব ওই রিস্কটা নিতে যায় নাই। জহির রায়হানও কিন্তু এরকম, সে বুঝতে পেরেছিল যে ভারত আমাদের কি ক্ষতি করতে যাচ্ছে, আমরা কোন খপ্পরের ভিতরে এসে পড়লাম। আর সেটাই সে, তার কাছে এমন কিছু তথ্য হাতে এসেছিল, সেই তথ্য সে প্রকাশ করতে চেয়েছিল এবং সিনেমা বানাতে চেয়েছিল, যার কারণে তাকে গুম করে দেয়া হলো। আব্দুল জলিল তিনি হত্যার শিকার না হয়ে আপাতত তিনি জেলখানায় বন্দী হলেন। জহির রায়হান গুম হলো যে কারণে, মেজর আব্দুল জলিল জেলখানায় গেলেন যে কারণে, ঠিক সেই দেশপ্রেমিকতার পরিচয় দিতে গিয়েই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নির্মমভাবে হত্যা করা হলো চট্টগ্রামে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কি অপরাধ ছিল?
তার ঠিক সেই অপরাধ ছিল যে অপরাধ ছিল মেজর আব্দুল জলিলের, যে অপরাধ ছিল জহির রায়হানের। তিনি এদেশে ভারতীয় আধিপত্যবাদকে কখনো মেনে নেন নাই। তিনি স্বাধীন দেশ হিসেবে বাংলাদেশকে মাথা উঁচু করে সামনের দিকে এগিয়ে যেতে নেতৃত্ব দিচ্ছিলেন। তিনি কারো ডক্ট্রিন অনুযায়ী কাজ করতে রাজি হচ্ছিলেন না। তিনি অন্য কারো প্রেসক্রিপশন বাস্তবায়নের জন্য রাজি হচ্ছিলেন না, তাকে বারবার চাপ দেওয়া হচ্ছিল। এটি ছিল জিয়াউর রহমানের সবচেয়ে বড় অপরাধ। তাকে নির্মমভাবে নিহতের শিকার হতে হলো। এরপরে আসলো আমাদের আবরার ফাহাদ, দীর্ঘ একটা গ্যাপ দিয়ে। আবরার ফাহাদকে কেন হত্যা করা হলো? আবরার ফাহাদকে হত্যা করা হলো ঠিক ওই কারণে, ওই সিলসিলায় জহির রায়হান, মেজর আব্দুল জলিল এবং জিয়াউর রহমান, এই সিলসিলা ধরেই কিন্তু আবরার ফাহাদ সামনে অগ্রসর হচ্ছিলেন। তারা আবরার ফাহাদকেও ঠিক ওই তিনজনের পথ দেখিয়ে দিলেন। ওই সিলসিলার সর্বশেষ এসে দাঁড়ালো এখন পর্যন্ত আমাদের শরীফ ওসমান হাদী। শরীফ ওসমান হাদীকে কেন টার্গেট করা হলো? খুব বেশি আলোচনার দরকার নাই, খুব বেশি বুদ্ধিমান হবার দরকার নাই, খুব বেশি বুদ্ধিজীবী হবার দরকার নাই। বর্তমান সময়ে সবচেয়ে বড় বাধা ছিল তাদের শরীফ ওসমান হাদী। কারণ তারা বুঝতে পেরেছিলেন শরীফ ওসমান হাদী যখন বাংলা মোটরে ইনকিলাব মঞ্চ নামক একটি কালচারাল সেন্টার গড়ে তুলেছে, তখনই তাদের মাথার ভিতরে চক্কর মেরেছে যে এই ছেলে যদি 10টা বছর লাস্টিং করে বা 5টা বছর লাস্টিং করে, বা সে যদি এমপি হয়ে পার্লামেন্ট সদস্য হয়ে যদি পার্লামেন্টে যেতে পারে, তাহলে বাংলাদেশ নিয়ে তাদের যে পরিকল্পনা ছিল সেই পরিকল্পনা আরো অন্তত 100 বছর পিছিয়ে যাবে। সুতরাং তাদের এ দেশীয় যে সমস্ত পেইড এজেন্ট দীর্ঘদিন ধরে তারা তৈরি করে রেখেছিল, তাদের সেই পেইড এজেন্টদের তারা কাজে লাগালো। আর এই অমানুষগুলো, যাদের কাছে দেশের কোনো মূল্য নাই, সামান্য কয়টা টাকাই যাদের কাছে সবচেয়ে বড়, সেই টাকার বিনিময়ে এই ছেলেটাকে তাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। এই যখন অবস্থা, তখন আমাদের দেশের যে গোয়েন্দা সংস্থাগুলো আছে, আমাদের সেনাবাহিনী, আমাদের র্যাব, আমাদের ডিজিএফআই, আমাদের পুলিশ প্রশাসন, আমাদের রাষ্ট্রযন্ত্র, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়, সব যেন নির্বিকার, তারা কিচ্ছু বোঝে না। বাংলাদেশের ভিতর থেকে একজন দেশপ্রেমিককে, জুলাইয়ের একজন অন্যতম স্টেক হোল্ডারকে, অন্যতম নায়ককে গুলি করে তারা বাংলাদেশের সীমান্ত পার হয়ে 12 ঘন্টা পরে অন্য দেশে চলে গেল। আর আমাদের গোয়েন্দা সংস্থা এগুলো জানে না, আমাদের পুলিশ প্রশাসন এগুলো জানে না? সব তারা জানে। এগুলো সব সাজানো মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে এগুলো সংগঠিত হয়েছে। প্রত্যেকেই এর সাথে ইনভলভমেন্ট আছে। জুলকারনাইন শাহের, আমার কাছে মনে হয় তিনিও বারবার এখানে বিভ্রান্ত করেছেন। ওই দিন তিনি বারবার কিন্তু 25-30টা পোস্ট দিয়েছেন। তার এই পোস্টগুলো দেখে আমাদের কাছে মনে হয়েছে তিনি যেন কাকে যেন আড়াল করতে চাচ্ছেন, এবং কেন যেন একটা তারা তার ভিতরে আমরা দেখেছি। সেটি তিনি করেছেন, বাস্তবায়ন করেছেন। আনিস আলমগীর, মাসুদ কামাল, আব্দুল নূর তুষার, মঞ্জুরুল আলম পান্না, মেহের আফরোজ শাওন, এই লোকগুলো তারা উৎসব পালন করেছে। এরা তো হাসিনার কাছে থেকে হাসিনার চরিত্রই তো এরা পাবে। মতিউর রহমান রেন্টু তার আমার ফাঁসি চাই বইয়ের ভিতরে লিখেছেন যে শেখ হাসিনা যেদিন তার শত্রুকে বধ করতে পারতেন, সেদিন তিনি খুব বেশি নাচানাচি করতেন, হই হুল্লোড় করতেন, অত্যন্ত বেশি আনন্দ ফুর্তি করতেন। আনিস আলমগীরও একদিকে ওসমান হাদী মৃত্যু পদযাত্রী, সে হসপিটালের বেডে কাতরাচ্ছে, আর আনিস আলমগীর অনেক বেশি খাবার নিয়ে সেলিব্রেট করছে এবং কটাক্ষ করছে। অবশেষে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার কাছে যে প্রশ্নগুলো করেছিল ডিবি, সেই প্রশ্নের সদুত্তর দিতে পারে নাই, এবং ডিবি মনে করেছে যে তার বিভিন্ন জায়গায় কানেকশন রয়েছে। তার গ্রেপ্তার দেখিয়ে 7 দিনের রিমান্ড চাওয়া হয়েছে। এর সাথে আরো যেগুলোর নাম বললাম, এইগুলোও তারা উৎসব করেছে। ওসমান হাদীর এই মারাত্মক বিপর্যয়ের মুখে তারা যেন হাঁপ ছেড়ে বেঁচেছে, যে যাক, হাদী গেছে, তাদের প্রভুর কষ্ট লাঘব হয়েছে, এখন তারা চরম আনন্দে মেতে উঠেছে।
সুতরাং এই সম্ভাবনা উড়িয়ে দেবার কোনো সুযোগ আছে বলে মনে হয় না যে এই রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, এই রাষ্ট্রের ভিতরে ঘাপটি মেরে থাকা স্বৈরাচারের যে সমস্ত দোসরেরা, পুলিশ প্রশাসনের যাদেরকে অ্যাসিড টেস্টের মাধ্যমে বিগত 2008 সাল থেকে যাদেরকে পুলিশ প্রশাসনে ঢোকানো হয়েছে, বিভিন্ন ক্যাডারে ঢোকানো হয়েছে, এরা তো এদেরকে অ্যাসিড টেস্ট করে, ব্লাড টেস্ট করে ঢোকানো। এরা কি একটাও বিদায় নিয়েছে? কেউ বিদায় নেয় নাই। সেনাবাহিনীতে, র্যাবে, ডিজিএফআইয়ে, বিজিবিতে কারা নিয়োগ পেয়েছে? রাষ্ট্রের যে সিভিল প্রশাসন, জনপ্রশাসন, এই সমস্ত জায়গায় কাদেরকে বসিয়েছে শেখ হাসিনা 16 বছর ধরে? সাজিয়েছে একটার পর একটা, কাউকেই সেখান থেকে সরানো হয় নাই। প্রত্যেকেই তার স্বস্থানে বসে আছে, কেউ কেউ বরং আরো উপরে উঠেছে। সুতরাং তারা কি বসে আছে সেখানে? তারা সুযোগের অপেক্ষায় আছে। এরকম আজকে উসমান হাদিকে সুযোগ পেয়েছে, সাইজ করে দিয়েছে। এরপরে আগামীকাল এই ফুয়াদ, এই সাদিক কায়েম, এরকম যারা দেশপ্রেমিকের পরিচয় দেবে এবং আধিপত্যবাদের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর হয়ে দাঁড়াবে, যারা তাদের প্রভুদের জন্য মাথা ব্যথার কারণ হবে, তাদেরকেই এরা সরিয়ে দিতে বিন্দুমাত্র দ্বিধা করবে না।